আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর শাহবাগের ছাত্রদল ছাত্র শিবিরের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত বেশ কয়েকজন। জ্বালানি সংকট নিরসনে সরকার বিরোধী দলের 10 সদস্যের যৌথ কমিটি স্বাগত জানালো 11 দলীয় ঐক্য, উদ্যোগের প্রশংসা স্পিকারের। বাস ভাড়া বাড়ল কিলোমিটার প্রতি 11 পয়সা। রাতে ফিলিং স্টেশন বন্ধ রাখতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হল পশ্চিমবঙ্গের 16 জেলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন। দ্বিতীয় ধাপের ভোট 29 এপ্রিল। এবং নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো 5 উইকেট শিকার মুস্তাফিজের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সন্ধ্যায় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে করা কটূক্তির প্রতিবাদে শাহবাগ এলাকায় অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক এবং সমাজসেবা সম্পাদক এবি জুবাইরের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে মোসাদ্দেক ও জুবাইর শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। এ সময় থানার ভেতরে ঢুকে মোসাদ্দেকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সেখানে আটকা পড়েন জুবাইরও। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণে সরকার ও বিরোধী দলের এমপিদের নিয়ে 10 সদস্যের সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে সভাপতি করে সরকার দলীয় 5 সদস্যের নাম সংসদে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও তাদের 5 সদস্যের নাম ঘোষণা করেন। এ সময় জাতীয় সংকটে এমন উদ্যোগের প্রশংসা করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সংসদে প্রথম অধিবেশনের 20তম কার্যদিবসে আবারও আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি ইস্যু। ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। গ্যাস সংযোগ আছে, তবে গ্যাসের চাপ অত্যন্ত নিম্ন এবং প্রায় সময় গ্যাস থাকে না। এ সময় লোডশেডিং বেড়ে যাওয়া প্রসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সংসদকে জানান, প্রায় 17,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে ঘাটতি রয়েছে 2,500 মেগাওয়াট। পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে হয়তোবা কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে। উৎপাদন ক্ষমতা কাগজে কলমে অনেক বেশি থাকলেও বাস্তবতার সাথে সেটির গড় মিল রয়েছে। এটি বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের সকলকে নিতে হচ্ছে। এটি ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে কমে যাবে। আমি দেশবাসীর কাছে আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে তাদের এই কষ্টের জন্য বিনয়ের সাথে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, নতুন গ্যাস ক্ষেত্র সন্ধানের চেষ্টায় সফল হলে ঘরে ঘরে গ্যাস সরবরাহ শুরু করবে সরকার। বিগত সরকার এই সেক্টরটাকে বিশাল অঙ্কের বকেয়া রেখে গেছে। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। আমরা এই 2 মাসের সরকার ক্ষমতা আসার পরে অনুসন্ধান কাজ শুরু করেছি। এই অনুসন্ধানে যদি আমরা সফলকাম হই, আমি আশা করি যে সব গ্যাস কানেকশন দেওয়া আছে সেই সব জায়গায় আমরা কানেকশন দিতে পারবো। সংসদে ফ্লোর নিয়ে জ্বালানি সংকট নিরসনে বুধবার বিরোধী দলীয় নেতার কমিটি গঠনের প্রস্তাবের প্রেক্ষিতে সরকার দলীয় 5 সদস্যের নাম ঘোষণা করেন সংসদ নেতা তারেক রহমান। আমাদের পক্ষ থেকে এখানে মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবি মাশরাফ উদ্দিন নিজাম লক্ষ্মীপুর 4, মঈনুল ইসলাম শান্ত
খান শান্ত, মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। আমি বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব, ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এই সিদ্ধান্তকে নবযাত্রা বলে মন্তব্য করেন। বিরোধী দলের পক্ষ থেকে আরো 5 জনের নাম ঘোষণা করছি। জনাব সাইফুল আলম খান, ঢাকা 12, নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আব্দুল বাতেন, ঢাকা 16, মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4, মুফতি মাওলানা আবুল হাসান, সিলেট 5। আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা, এটাকে আমি সাধুবাদ জানাই। আর সংসদে দুই পক্ষের নতুন এই উদ্যোগ জনমনে আশা সঞ্চার করবে বলে মন্তব্য করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। 30 এপ্রিল শেষ হচ্ছে সংসদের প্রথম অধিবেশন। এর আগেই কমিটি গঠন ও আলোচনা শেষ করতে হবে বলেও জানিয়েছেন স্পিকার। চিঠটা আমি পেয়েছি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মূল্যবান। বাস ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ল। এখন থেকে দূরপাল্লার বাসের ভাড়া হবে প্রতি কিলোমিটার 2 টাকা 23 পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া হবে 2 টাকা 53 পয়সা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না, তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপ শুরু হলো জনগণের উপর। বাস মালিকদের দাবির প্রেক্ষিতে বাড়ানো হলো ভাড়া। বাসের ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে 11 পয়সা। আগে দূরপাল্লার বাসের ভাড়া ছিল কিলোমিটার প্রতি 2 টাকা 12 পয়সা। এখন সেটি করা হলো 2 টাকা 23 পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটার ভাড়া ছিল 2 টাকা 42 পয়সা। এখন সেটি হলো 2 টাকা 53 পয়সা। বাস মালিকদের সাথে অনেক দর কষাকষি করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। সবকিছু মিলে 28 পয়সার মতো তাদের দাবি ছিল। পরবর্তীতে এসে ক্যাব সহ অন্যান্যদের পরামর্শক্রমে এসে এটা 22 পয়সাতে এসে থাকে। সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেল চালিত সব পরিবহনের ক্ষেত্রে যেটা সড়ক দিয়ে চলে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বলে মনে হয়। 2022 সালে ডিজেলের দাম প্রতি লিটার 114 টাকার সময় দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 20 পয়সা করা হয়েছিল। পরে তেলের দাম কমে 100 টাকা লিটার হলেও ভাড়া আর কমানো হয়নি। তাহলে এবার কেন বাড়ানো হলো, এমন প্রশ্নের যুক্তি দেখান সড়ক পরিবহন মন্ত্রী। 22 সাল আর 26 সাল ভিন্ন। 22 সালে যারা পারেনি তাদের প্রশ্ন করলে ভালো হয়। 26 সালে যারা আপনাদের সাথে বসে কথা বলছে তারা পারবে, যে তাদের মেইনটেন্স কস্ট বেড়েছে ইত্যাদি বেড়েছিল, আমরা সেটা আমলে নিইনি প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে 1 টাকা 1 পয়সা যেটা তাতেও 15 পয়সার মতো বাড়ে, আমি তাদেরকে বার্গেনিং করে সেটাকে আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছে। তিনি জানান, তেলের দাম কমার সাথে ভাড়া কমানো হবে। সরকারের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাস মালিকদের বিরুদ্ধে। তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান, সর্বনিম্ন ভাড়া 10 টাকায় থাকছে। ট্রেন ও লঞ্চের ভাড়া এখন বাড়বে না। নির্ধারণ করে দেয়া হবে এসি বাসের ভাড়া। এসি বাসের ভাড়ার ব্যাপারে আমরা আলোচনা চলছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আপনারা জানেন এসি বাস। দর্শক, এই মুহূর্তে রাজধানী শাহবাগে আছেন সহকর্মী তৌহিদুর রহমান নিশান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নিশান, শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর ছাত্রদল আর ছাত্র শিবিরের নেতাকর্মীরা কি বলছেন?
ধন্যবাদ নাবিলা। আপনি জানেন যে আজকে কিছুক্ষণ আগে শাহবাগ থানার সামনে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কটূক্তি করার কারণে সেটির মামলা করতে শাহবাগ থানায় যায় ছাত্রদল এবং সেখানে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কিছু নেতা এবং কয়েকজন উপস্থিত হলে সেখানে সেই ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। তো সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এরপর এখানে শাহবাগ থানার ঠিক সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এবং এই মুহূর্তে আমি আছি টিএসসি প্রাঙ্গণে, যেখানে ছাত্রদলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে এবং এখানে ছাত্রদলের সিনিয়র নেতাকর্মী যারা আছেন, ছাত্রদলের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে সাধারণ সম্পাদক, সভাপতি তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে ছাত্রদলের উপস্থিত নেতাকর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ছাত্রদলের যে বাংলাদেশ ছাত্রদলের সভাপতি আছেন, তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং বাংলাদেশ ছাত্র শিবিরের বিরুদ্ধে এখানে উপস্থিত নেতাকর্মীরা বিক্ষোভ করছেন এবং স্লোগান দিচ্ছেন। আর অন্যদিকে শাহবাগ থানার সামনেও এই মুহূর্তে পরিস্থিতি বেশ উত্তপ্তই দেখা যাচ্ছে এবং থানার সামনে বেশ আইনশৃঙ্খলা বাহিনীরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন। তো এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ডাকসু নেতা মোসাদ্দেক এবং জোমা তারা অবরুদ্ধ ছিলেন ওই শাহবাগ থানায় এবং সেখান থেকে তাদেরকে শাহবাগ থানার পেছনের গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয় এবং এই পরিস্থিতির পর এখন শাহবাগ থানার ঠিক সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে এবং তারা বাংলাদেশ ছাত্র শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তো এই বর্তমানে এই শাহবাগ চত্বর এবং টিএসসি এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বেশ উত্তপ্ত পরিস্থিতিতে রয়েছে এই ঘটনার ধাওয়া পাল্টা ধাওয়ার পর থেকে। তো নাবিলা, এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতির তথ্য। নিশান, আপনাকে ধন্যবাদ। বাস ভাড়া বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রী ও পরিবহন কর্মীরা। যাত্রীদের আশঙ্কা, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া আদায় হতে পারে। অন্যদিকে মহানগরে তুলনামূলক কম বাস ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি পরিবহন কর্মীদের। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। গত 18 এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার, তারপরও এখনো বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। ডিজেলের বর্ধিত দামের সাথে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া কিলো প্রতি 11 পয়সা বাড়িয়েছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়। এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয় বাড়তে শুরু হয়েছে জনজীবনে, যার সরাসরি প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের ওপর। আয় একই থাকলেও ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিদিনই হিসাব মেলানোই এখন বড় চ্যালেঞ্জ তাদের। আগে দিতাম 10 টাকা, এখন 15 টাকা। টাকা তো আর বেশি আসতেছে না, কিন্তু ব্যয় তো বেশি হয়ে যাচ্ছে। আগে তো নর্মাল ভাড়া চলতো, এখন তো বাড়তি ভাড়ার জন্য জনগণের প্রবলেম হবে। বেতন না বাড়িয়ে বাসের ভাড়া বাড়িয়ে দিচ্ছে, আসলে তার সাধারণ মানুষ কি করবে? তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির তুলনায় ঢাকা মহানগরে কিলো প্রতি 11 পয়সা বাস ভাড়া বাড়ানোকে যৌক্তিক মনে করছেন না পরিবহন চালকরা। আগে যে আমরা জমা দিতাম 2000 টাকা, তেল নিতাম 3000 টাকা, এখন তেল লাগতেছে আমগো 3700 টাকা। তেল তো বেশি টাকাতে নিতেছি, কিন্তু ভাড়ার তো অনেক কোনো ছাড়ও আসে না, কিন্তু ভাড়া চাইলে আর যাত্রী লাগে অনেক গ্যাঞ্জাম হয়। অন্যদিকে যাত্রীদের আশঙ্কা, ভাড়া বৃদ্ধিতে সরকার নির্ধারিত হার তোয়াক্কা করবে না পরিবহন কর্মীরা। ড্রাইভাররা একটু বেশি চাবে, আমরা বলবো যে না, আমার তো 10 কিলো আমার 1 টাকা 10 পয়সা বাড়ছে, তাই সেক্ষেত্রে আপনি কেন 5 টাকা নেবেন? এই নিয়ে অনেকের সাথে গ্যাঞ্জাম বাঁধবে। 11 পয়সা তো আমরা দিতে পারবো না, ও 5 টাকা বাড়াবে। তো এটা হচ্ছে অযাচিত সরকার, ওদের আমাদের সাথে জনগণের সাথে একটা প্রহসন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ সহ এই খাতে নৈরাজ্য ঠেকাতে সরকারকে সঠিক মনিটরিংয়ের তাগিদ দিয়েছেন সাধারণ যাত্রীরা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। আগামী 28 তারিখ পর্যন্ত দেশে বিদ্যুতের ভোগান্তি থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা। বলেন, চাহিদার তুলনায় প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি সংকট, আমদানি সহ বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদনও বাড়ানো যাচ্ছে না। তবে মে মাসের শুরুর দিকে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি কমে আসবে বলে আশা করেন এই কর্মকর্তা।
গতকালকের বিদ্যুৎ চাহিদা ছিল 15,767 মেগাওয়াট। তো আপনারা জানেন যে আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু আমরা আসলে গ্যাসের স্বল্পতার কারণে এবং জ্বালানি স্বল্পতার কারণেই আসলে এটা আমরা করতে পারছি না। আর তেলেরও তো আমাদের ওই মধ্যপ্রাচ্য থেকে আসে, জ্বালানি সংকটের কারণে মূলত আমরা এই বিভ্রাটের মধ্যে পড়েছি। এবং সাপ্লাই ছিল গতকালকে 13,681 মেগাওয়াট, তার মানে 2,086 মেগাওয়াটের মতো আমাদের লোডশেডিং হয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর আসায় 1 নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে বুধবার রাত 10টা 10 পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। এতে বিদ্যুৎ বিভ্রাটে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের 8 জেলা। প্ল্যান্টের অপর 2টি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। ডিপো থেকে তেল আসতে দেরি হওয়ায় সময় মতো খুলছে না রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে গ্রাহকদের। এই পরিস্থিতিতে ভোগান্তি কমাতে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পাম্প খোলা রাখার প্রস্তাব করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। ভোর থেকেই রাজধানীর পাম্পগুলোতে লম্বা লাইন, তবে বেশিরভাগ ফিলিং স্টেশনে নেই অকটেন। বাধ্য হয়ে অনেকে বাইকে নিচ্ছেন পেট্রোল। ডিপো থেকে তেল আসতে বেজে যাচ্ছে বেলা 12টা, ফলে তীব্র রোদে চরম ভোগান্তিতে গ্রাহকরা। আমি তো নিয়মিত অকটেন ইউজ করতাম, এই তেলের সংকটের পর থেকে অকটেন আর পাই না, পরে পেট্রোলের জন্য সিরিয়াল ধরতে হয়। পেট্রোল নিতে গেলেও অন্তত 3 ঘন্টা ওয়েট করতে হয়। কয়েকবার গাড়ি সাউন্ড করছে বন্ধ হওয়ার পথে গাড়ি, পরে আজকে 7টার সময় চলে আসছে, এসে সিরিয়াল ধরলাম। আমরা ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়ার পরে পাম্পের কাছে যাওয়ার পরে কিছু পাম্পে তেল থাকে না। গতকালকে আমরা যেটা পাইছিলাম 4,500 লিটার, সাথে গতকালকে শেষ হয়ে গেছে, সে কারণে অকটেনটা বন্ধ আছে। ডিপো থেকে তেল আসতে দেরি হয়, সময় মতো তেল দিতে পারছেন না পাম্প সংশ্লিষ্টরা। সেই সাথে চাহিদার তুলনায় কম তেল আসাকেও দায়ী করছেন তারা। চাহিদা মোতাবেক আসলে পাচ্ছি না। 4,500 লিটার করে দিচ্ছে, ওটা আসার পরপরই আমরা শুরু করি সেল করা। 4 ঘন্টার ভিতরে মোটামুটি শেষ হয়। যেই পরিমাণ তেল পাম্পগুলোকে দিচ্ছে, এই পরিমাণ তেলে আমাদের হচ্ছে না। গত 1 সপ্তাহ কোনো দিনই আমি পরের দিন সকালে তেল রাখতে পারি নাই। এদিকে গ্রাহকদের ভোগান্তি কমাতে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পাম্প খোলা রাখার প্রস্তাব করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। পুলিশ কমিশনার এবং এখানকার লোকাল যে থানা, এদেরকে বলবো যে আমার পাম্প 8টার সময় খুলে দিব, 7টায় বন্ধ করব, যাতে আমার পরের দিন সকালে ডিপো থেকে তেল আসার আগ পর্যন্ত আমি সাপ্লাইটা ঠিক রাখতে পারি। তাহলে আমাকে তো 7টার সময় বন্ধ করতে দিবে না পাবলিক। এই জন্য আমি পুলিশের হেল্প চাইব। সরকার ও পাম্প মালিকদের সমন্বিত চেষ্টায় দ্রুতই কেটে যাবে তেল সংকট, এমন প্রত্যাশা গ্রাহকদের। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষাঙ্গনে জ্ঞানের চর্চা হবে, সংঘর্ষ রক্তপাত কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় ও শহীদ পুলিশ স্মৃতি কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল শিবিরের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার ও দেশ পরিচালিত হতে পারে না। রাষ্ট্র পরিচালিত হবে মেধাকে প্রাধান্য দিয়ে, যা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম দাবি। সন্ত্রাসীদের গ্রেপ্তারে শিগগিরই ঢাকা ও আশেপাশের সমন্বিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। তালিকা হচ্ছে জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম হুঁশিয়ার করে বলেন, অভিযানে দলীয় পরিচয় কেউ ছাড় পাবে না। রাজধানীর বছিলায় মোহাম্মদপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। একের পর এক খুন, ছিনতাই, ডাকাতি সহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে রাজধানীর মোহাম্মদপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগের অংশ হিসাবে বছিলায় ক্যাম্পের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। পরে তিনি মোহাম্মদপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডেতে অংশ নেন। এ সময় নাগরিক সমাজের প্রতিনিধিরা অপরাধ দমনে নানা পরামর্শ দেন। জবাবে র্যাব 2-এর সিও অতিরিক্ত ডিআইজি খালিদুল হক বলেন, কোনো অপরাধীর স্থান মোহাম্মদপুরে হবে না। মোহাম্মদপুরে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং থাকতে পারবে না। সন্ত্রাসীদের প্রতি আমাদের
জিরো টলারেন্স মেসেজ। মেসেজ ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার। এ সময় ডিএমপির অপরাধ ও অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার ডিআইজি এস.এন. নজরুল ইসলাম বলেন, নৈতিক অবক্ষয় ঠেকাতে না পারলে পাহারা দিয়ে অপরাধ দমন করা যাবে না। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো মাদক ব্যবসায়ী, আপনি যে দলেরই হন না কেন, যত বড় নেতাই হন না কেন, আপনার কোনো ছাড় নেই। একদম গভর্নমেন্টের শীর্ষ পর্যায় থেকে আমাদের উপর নির্দেশনা। আমরা লিস্ট করতেছি, এটা আপনারা অচিরেই এটার ফল পাবেন। ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, 1 থেকে 1.5 বছরের মধ্যে বছিলা থানা হয়ে যাবে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে ঢাকাকে ক্লিন করার কথা জানান ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। যারা ক্রিমিনাল তাদের ছবি আমরা অচিরেই ব্রডকাস্ট করব, প্রচার করব। তাদেরকে ধরিয়ে দেন, পুরস্কার দেওয়া হবে। টপ টেরর বা যারা যারা বেশি ক্রিমিনাল, এই পন্থাও যাব। তারা হয়তো অনেক কৌশল করে এড়ায়, আমাদের কাছেও কৌশল আছে তাদেরকে ট্র্যাক করার জন্য। টহল দিতে গিয়ে অনেক পুলিশ গাড়িতে বিশ্রাম নিয়ে থাকেন। একথা জানিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান, গাড়ির পরিবর্তে মোটরসাইকেল টহলে জোর দিচ্ছে ডিএমপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময় সারা দেশে 125 জনের হাম শনাক্ত হয়েছে। একই সাথে এ রোগের উপসর্গ দেখা গেছে আরও 1170 জন শিশুর দেহে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দাখিল করা সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাদের বৈধ ঘোষণা করেন। এদিকে সরকারি চাকরি ছাড়ার 3 বছর পার না হওয়ায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের 36 জনের মনোনয়নই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে বাছাই পর্বের দ্বিতীয় দিনে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার মঈন উদ্দিন খান। স্বতন্ত্রের জন্য বরাদ্দ একটি আসনে বৈধতা পেয়েছেন প্রার্থী সুলতানা জেসমিন জুই। পরে সংবাদ সম্মেলনে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান প্রার্থীরা। বলেন, অগ্রাধিকার দেওয়া হবে নারীর অধিকার প্রতিষ্ঠায়। জনগণের উত্তরণ থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা নারীদেরকে নিয়ে এগিয়ে যাব, নারীদের সমস্যাকে নিয়ে, নারীদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে তা নিয়ে কাজ করা। সংসদে যে বট বাহিনী আজকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে, সেই বট বাহিনীকে আমি কট করতে চাই। যেহেতু আমার এলাকাটা চা বাগান পরিবেষ্টিত, সেই ট্যুরিজমের উপরে আমি কাজ করতে চাই। অন্যদিকে রিটার্নিং অফিসার মঈনুদ্দিন খান বলেন, সরকারি চাকরি ছাড়ার 3 বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। তবে এই সিদ্ধান্তকে নারীর ক্ষমতায়নে বাধা বলে উল্লেখ করেন মনিরা শারমিন। এই ধরনের যখন আইনটা তাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে একটা বার ক্রিয়েট করে, তো আমার মনে হয় যে সেটি নারী রাজনৈতিক ক্ষমতায়নের জন্য একটা বড় বাধা। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 26 এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা, রাজশাহী ও খুলনা সহ দেশের 27 জেলায় বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। আগামী 26 তারিখের আগে এই তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসের শেষ দিকে বৃষ্টি হলে কমে আসবে তাপমাত্রা। প্রচণ্ড গরমে চরম কষ্টে আছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 40 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ভৌগোলিক অবস্থার বিবেচনায় দেশের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল। বৃষ্টির দেখা নেই, গরমের মাত্রা পৌঁছেছে চরমে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।
একবারে হাঁপায় গেছি, গরম অনেক গরম, গরমে সহ্য হয় না। এক ক্যাপ মারলে 30 টাকা লয়ে গেলে আর ক্যাপ মারতারি না। ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু গরমের অবস্থা অনেক খারাপ, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। বৃষ্টি হইতেছে না, এই কারণে তাপমাত্রা বেশি, আর বয়স্ক যারা আছে এগুলোকে আরো বেশি সমস্যা। গরমে না টিকতে পারে, এই যে ফ্যান নিয়ে ঘুরতেছি। এদিকে চলতি সপ্তাহেও বৃষ্টির দেখা মিলবে না। মাসের শেষ দিকে দেশব্যাপী মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কমে আসবে তাপমাত্রা। রাজশাহী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে রাজশাহীর অবশিষ্টাংশ, খুলনা বিভাগ সহ আরও কয়েকটা জেলার উপর দিয়ে আমাদের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি। সেটা 25 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 26 থেকে 29 তারিখ পর্যন্ত বৃষ্টির যে পরিমাণটা সেটা ধীরে ধীরে বাড়তে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তবে 29 তারিখের কাছাকাছি সময় গিয়ে সারা দেশে আমাদের বৃষ্টির প্রবণতাটা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং বিশেষ করে অনেকগুলো বিভাগের উপর দিয়ে আমরা হয়তো তাপ প্রবাহ কমে যেতে যাবেই, প্লাস আমাদের ভারী বর্ষণের সতর্কবাণী থাকতে পারে। এবছর বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে জানায় আবহাওয়া অফিস। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাতে সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রেকর্ড সংখ্যক ভোটদানের মধ্য দিয়ে শেষ হল ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন। প্রায় 90% ভোটে ইতিহাস গড়ার পথে বাংলা। তবে উৎসবের মেজাজের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে বিভিন্ন এলাকা। বেশ কয়েকটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রার্থীদের হামলার শিকারের অভিযোগ বিজেপির। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। সেখানে আকর্ষণের কেন্দ্রে ছিল সুপারস্টার থালাপাথি বিজয়ের রাজনৈতিক অভিষেক। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। নির্বাচনের আমেজে উৎসব মুখর ভারতের পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রথম দফায় এ রাজ্যে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। কুচবিহার থেকে মেদিনীপুর সব জেলার কেন্দ্রগুলোতেই জনজোয়ার। তবে উৎসবের আমেজের মাঝেও ছিল প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বেশ কয়েকটি কেন্দ্রে বিজেপির প্রার্থীদের সুবিধা দিয়েছে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী। অনেক জেলার নারী বুথে হেনস্থার অভিযোগও উঠেছে। এদিকে দক্ষিণ দিনাজপুরে বিজেপির শুভেন্দু সরকার সহ বিভিন্ন এলাকায় দলটির প্রার্থীরা হামলার শিকার হয়েছে বলেও অভিযোগ জমা পড়ে। নির্বাচন কমিশন জানায়, দুপুর পর্যন্ত 1400-র বেশি অভিযোগ জমা পড়েছে, যার বেশিরভাগই আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। শুধুমাত্র তৃণমূল পোলিং এজেন্ট আছে। বাংলার পাশাপাশি আজ নজর ছিল দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর ত্রিমুখী লড়াইয়ে। সেখানে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন, দক্ষিণের সুপারস্টার থালাপাথি বিজয়, রজনীকান্ত সহ রূপালী পর্দার তারকারা। প্রথমবারের মতো ভোটের ময়দানে থালাপাথি বিজয়ের তামিলগা ভেট্রি কাজাগাম। প্রত্যন্ত এলাকা থেকে যাতায়াতের সমস্যার কথা তুলে ধরে রাত 8টা পর্যন্ত ভোটের সময় বাড়ানোর দাবি জানান তিনি, যদিও ভোট চলে পূর্ব নির্ধারিত সময় পর্যন্তই। বুধবার হবে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। জাহিদুল আলম, ATN বাংলা। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। এখনই হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার নৌ অবরোধের কারণে শান্তি চুক্তির প্রচেষ্টা ব্যাহত হচ্ছে বলে মনে করেন তিনি। অভিযোগ করেন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে যুদ্ধবিরতির নাটক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সাথে বিরোধের কারণে বরখাস্ত হলেন US নেভি সেক্রেটারি জন ফিলেন। ডয়েচে ভেলে জানিয়েছে, আমেরিকান সেনারা ক্রমশ যুদ্ধে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছেন। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। ইন্দো প্যাসিফিক সাগরে ইরানের পতাকাবাহী তেলের ট্যাঙ্কার দেখলেই আমেরিকান সেনারা দুর্ধর্ষ অভিযান চালিয়ে জব্দ করছে, আর সেই ভিডিও প্রকাশ করে বাহবা কুড়াচ্ছে US সেন্ট্রাল কমান্ড। এবার ইরানও একই ধরনের পাল্টা পদক্ষেপ নিয়েছে। দেশটির উপকূলের কাছাকাছি কোনো বাণিজ্যিক জাহাজের গতিবিধি নজরে পড়লেই তাতে কমান্ডো স্টাইলে হামলে পড়ছে IRGCর এলিট ফোর্স।
পেন্টাগন যেখানে ওমান উপসাগর এবং আরব সাগরে নৌ অবরোধ আরোপে অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, সেখানে পারস্য উপসাগরে নিজের প্রভাব বজায় রাখতে মরিয়া তেহরান। মজার বিষয় হচ্ছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করছেন ইরানের নৌবাহিনী বর্তমানে জলদস্যুদের মতো আচরণ করছে। অথচ আন্তর্জাতিক জলসীমায় দশকের পর দশক বিভিন্ন দেশের জাহাজে হামলা চালিয়ে আসছে ইউএস মেরিন সেনারা। আর এই ধরনের আগ্রাসী তৎপরতাকেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক মাধ্যমের বার্তায় তিনি অভিযোগ করেছেন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে যুদ্ধবিরতির নাটক করছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া উপসাগরীয় অঞ্চলে আমেরিকার নৌ অবরোধের কারণেই শান্তি চুক্তির প্রচেষ্টা ব্যাহত হচ্ছে বলেও মনে করেন তিনি। গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, এই অবস্থায় হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব নয়। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তীব্র বিরোধের জেরে বরখাস্ত হলেন ইউএস নেভির সেক্রেটারি জন ফিলেন। উপসাগরীয় অঞ্চলে নৌ অবরোধের স্পর্শকাতর সময়ে ফিলেনকে সরিয়ে দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ওদিকে ডয়েচে ভেলে জানিয়েছে, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে আমেরিকান সেনারা ক্রমশ যুদ্ধে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছেন। আদিব মোহাম্মদ, ATN বাংলা। এবার ডাচ বাংলা ব্যাংক পাওয়ার্ড বাই রকেট কো স্পন্সর রকেট পে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের ফাইফারে নিউজিল্যান্ডকে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচে 55 রানে হারিয়েছে বাংলাদেশ। তাতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 জিতল টাইগাররা। টসে হেরে প্রথমে ব্যাট করে শান্তর সেঞ্চুরি ও লিটনের 50-তে 8 উইকেটে 265 রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে বাংলাদেশের পেস আক্রমণে 210 রানে অল আউট হয় কিউইরা। ম্যাচ সেরার পুরস্কার পান নাজমুল হোসেন শান্ত। সিরিজ সেরা হয়েছেন পেসার নাহিদ রানা। সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরাগ আরমানের রিপোর্ট। বাজে ব্যাটিং এর পর শান্ত লিটনের দৃঢ়তায় বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়ে। পরে মুস্তাফিজের ফাইফারের সঙ্গে পেস বোলিং তাণ্ডবে লন্ডভন্ড নিউজিল্যান্ড অল আউট হলে সিরিজ জিতে নেয় টাইগাররা। 266 রানের টার্গেট চট্টগ্রামের পিচে ছুঁয়ে ফেলা তেমন কষ্টের কোনো কাজ নয়, কিন্তু দলের 8 রানে হেনরি নিকোলস, 54 রানে উইল ইয়াং এবং 61 রানে অধিনায়ক টম লেদাম বিদায় নিলে ম্যাচের ভাগ্যটা বাংলাদেশের দিকে ঝুঁকে যায়। তবে আস্থার সঙ্গে খেলছিলেন নিক ক্যালি, কিন্তু 80 বলে 59 রান করা ক্যালিকে নিজের দ্বিতীয় শিকার বানান কাটার মাস্টার মুস্তাফিজ। মুস্তাফিজের ফাইফারে সেই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাতে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় ফিল সিমন্সের শিষ্যরা। এর আগে টসে হেরে ব্যাটিং করতে গিয়ে বাংলাদেশের শুরুটা ছিল একেবারে নড়বড়ে। উইলিয়াম ও রুরকের আগুনে পুড়ে টাইগারদের টপ অর্ডার। দলের স্কোরে 32 রান যোগ হতেই সাজঘরে সাইফ হাসান, তানজিদ হাসান এবং সৌম্য সরকার। চাপের মুখে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস মহাকাব্যিক এক জুটি করে দলকে বিপর্যয় থেকে উদ্ধারই করেননি, বড় পুঁজিও পাইয়ে দেন। তাদের 160 রানের জুটি ভাঙে 76 রান করা লিটনের বিদায়ে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অশান্ত হয়েছে শান্তর ব্যাট। 70 বলে 50 পূরণের পর 114 বলে 9-4 আর 2 ছক্কায় তুলে নেন তিনি ওয়ানডে ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি। লেনক্সের দ্বিতীয় শিকার হওয়ার আগে শান্ত 119 বলে 105 রানের দারুণ এক ইনিংস উপহার দেন। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের দৃঢ়তায় 265 রানের লড়াকু পুঁজি পায় 8 উইকেট হারানো বাংলাদেশ। এই রান চেস করার নিউজিল্যান্ডের পক্ষে সম্ভব হয়নি। পরাগ আরমান, ATN বাংলা। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতেই দেশে জ্বালানির সংকট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এতে সরকারের কোনো ব্যর্থতা নেই বলেও দাবি করেন তিনি। দাবি করেন, জ্বালানির মূল্য বৃদ্ধি করা না হলে বাজেটে এর প্রভাব পড়ত। রাজধানী শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পীদের আয়োজনে গুণীজন সংবর্ধনায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড যেমন দৃশ্যমান, সংকট নিরসনে অন্যান্য মন্ত্রী, এমপি ও মন্ত্রণালয়কেও তাদের কাজ দৃশ্যমান করার পরামর্শ দেন তিনি। লোডশেডিংয়ের কারণে সারা দেশের মানুষ কষ্টে আছে উল্লেখ করে বিদ্যুৎ মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার কথা বলেন রিজভী। এই সংকট তো বিএনপির কারণে হয়নি, বিএনপি সরকারের কারণে হয়নি। এই সংকটটা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এটা হয়েছে। তো সুতরাং আমাদেরকে ইয়ে করতে হবে যে এর মধ্যে মানুষের মানে আওয়াজও প্রতিধ্বনিত হচ্ছে যে দাম কিছুটা বাড়াতে হবে, না হলে তো অসম্ভব ভর্তুকি এবং এমন পরিমাণ টাকা ব্যয় হবে যে সামনের বাজেট করাই খুব মুশকিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তো এটা হতেই পারে। পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবির ও ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। এরপর ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঈশ্বরদী রেলগেট এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন ও হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সালে স্কুল ও মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণী এবং 2025-26 শিক্ষাবর্ষের একাদশ আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পেতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী 7 মে পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য নিবন্ধনের জন্য নির্ধারিত লিঙ্কে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রাথমিক নির্বাচন থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংরক্ষণ করতে হবে। উপবৃত্তির টাকা পেতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নির্বাচিত অভিভাবকদের এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্টে পিতা বা মাতার নাম ব্যবহার করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকা সফলভাবে বিতরণ করে নগদ। নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শামসুল ইসলাম জানান, সরকারি ভাতা বিতরণে নগদ এরই মধ্যে আস্থা অর্জন করেছে। আন্তর্জাতিক সংবাদ। তাপপ্রবাহ বিশ্বের খাদ্য ব্যবস্থার জন্য সরাসরি হুমকি বলে মনে করছে জাতিসংঘ। কৃষক মাঠে কাজ করতে না পারায় কমে যাচ্ছে ফসল উৎপাদন। এভাবে চলতে থাকলে বিশ্বের 100 কোটিরও বেশি মানুষের জীবিকা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থার সাথে দেয়া যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, স্থলভাগ ও সমুদ্রে তাপপ্রবাহ যত তীব্র হচ্ছে, কিছু অঞ্চলে খাদ্য সরবরাহ ব্যবস্থা ততই চরম সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের একটি বড় অংশসহ গোটা দক্ষিণ এশিয়া, সাব সাহারান আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ এলাকায় বছরের প্রায় 250 দিন কৃষকদের পক্ষে বাইরে কাজ করা অনিরাপদ হয়ে পড়বে। এবার খেলার খবর। এশিয়ান বিচ গেমস কাবাডিতে দুর্দান্ত একদিন পার করল বাংলাদেশ। পুরুষ ও নারী উভয় বিভাগে বড় জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চীনের সানিয়ায় সিরিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ পুরুষ কাবাডি দল। 54-23 পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে তারা। অবশ্য পুরুষ দলের জয়ের আগে থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশের নারীরা। 51-34 পয়েন্টে জয় পায় টাইগ্রেসরা। খেলোয়াড়দের এই ধারাবাহিকতা বজায় থাকলে টুর্নামেন্টে ভালো কিছু স্বপ্ন দেখছেন কাবাডির কর্মকর্তারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর শাহবাগে ছাত্রদল ছাত্র শিবিরের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 8। জ্বালানি সংকট নিরসনে সরকার বিরোধী দলের 10 সদস্যের যৌথ কমিটি স্বাগত জানালো 11 দলীয় ঐক্য, উদ্যোগের প্রশংসা স্পিকারের।
বাস ভাড়া বাড়ল কিলোমিটার প্রতি 11 পয়সা। রাতে ফিলিং স্টেশন বন্ধ রাখতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হল পশ্চিমবঙ্গের 16 জেলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন। দ্বিতীয় ধাপের ভোট 29 এপ্রিল। এবং নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। ক্যারিয়ারের ষষ্ঠবারের মতো 5 উইকেট শিকার মুস্তাফিজের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।